নোয়াখালীতে মধ্যরাতে আগুনে 2 মার্কেটের অর্ধশত দোকান পুড়ে ছাই, মালামাল লুটপাটের অভিযোগ ব্যবসায়ীদের। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হকার্সের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওইজন থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি, আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তিত্ব ব্যাপার আছে। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর বগুড়ার কৃষকের ভাগ্য, টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত রাখার দাবি। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসে। এবং লস অ্যাঞ্জেলেসের 6টি দাবানলের মধ্যে আর্চার ও লিডিয়া অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আরও নতুন 3 এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। স্বাগত, এখন বাণিজ্যপুর আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। শনিবার মধ্যরাতে নোয়াখালীর মাইজদিতে 2টি মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে 3 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পুড়েছে পাইকারি কাপড়, জুতার দোকান সহ ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল। আগুনে সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। শনিবার রাত 11:30 আগুন লাগে নোয়াখালীর মাইজদির নূপুর ও হকার্স মার্কেটে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস, শুরু হয় আগুন নেভানোর তৎপরতা। নূপুর মার্কেট সংলগ্ন একটি ছাপাখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। লেডিস ব্যাগ, লেডিস জেন্টস আইটেম, লেডিস আইটেম, বাচ্চা আইটেম, সব জুতা আইটেম। আমার পুরো লাইফ শেষ। হকার্সের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই দোকানের পিছন থেকে আগুনটা লাগছিল। আমাদের ফার্স্ট এড বুথ রয়েছে এখানে, যারা কেউ যদি আহত হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে ফার্স্ট এড কর্নারে গিয়ে তাদেরকে ফার্স্ট এড সেবা দিচ্ছি আর কি। আমরা যা সমর্থ কুলেছে ব্যাগেরে আবেদন জানাই, সব বাইর করে নিচ্ছি। একে একে পুড়ে ছাই হয় প্রায় অর্ধশত দোকান। এর মধ্যে রয়েছে পাইকারি কাপড়, বাইসাইকেল ও জুতার দোকান। এছাড়াও ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল সহ প্রায় 50টি দোকান। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের যে কোট ছিল, ব্যালেজার ছিল, আবার অনেক মাল কিনা ছিল, গোডাউনে সব বান্নান করা ছিল, এগুলো ওইভাবে আছে, সব পুড়ে গেছে। মুখের ভাষা তো নাই, কি সব শেষ। আমার লক্ষ লক্ষ টাকার মাল সব শেষ। আগুনে ব্যবসায়ীদের মালামাল একদিকে যেমন পুড়ে ছাই হয়েছে, তেমনি আগুন নিয়ন্ত্রণের পর অনেক মালামাল লুটপাট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা তো মাল যেরকম পারছি মার্কেটের বাইরে ফালাইছি, এখান থেকে সবাই লুটপাট করে নিয়ে যেতেছে। কার মাল কি এটা চিনার কোনো উপায় নাই। যা মালামাল মানুষ বার করছিল এগুলো লুটপাট হইতেছে, মানে যারা সহযোগিতা করব তার হাতে বস্তা তুলে দিছে, মাল তুলে দিছে, সে এটা নিয়ে চলে যেতেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আগুনের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি। 11:35 আমরা সংবাদ পাই, 12:30 আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরবর্তীতে এটা আমরা সার্চ করে বের করতে পারবো যে আসলে আগুনটা কোথা থেকে লেগেছে, বা তদন্ত হলে এটা বের করতে পারবো। আগুনে প্রায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখন নোয়াখালী। হকার্স ও নূপুর মার্কেটের সবশেষ পরিস্থিতি জানতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। আগুন লাগার পর আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু লুটপাটও হয়েছে। এই বিপদের মধ্যে আসলে কারা লুটপাট করলেন এবং ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী তারা কি বলছেন? গতকাল রাত 11:30 থেকে নোয়াখালীর প্রধান সড়কের
গণপূর্ত বিভাগের ঠিক বিপরীত পাশে যে নূপুর মার্কেট রয়েছে এবং ফোকাস মার্কেট রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় 10 দোকান নিমিশে পড়ে যায় এবং তাৎক্ষণিক আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নোয়াখালী স্টেশনে যে 2টি ইউনিট রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু তারা শুরুতে অনেকটা ব্যর্থ হয় বলা যায় এবং তারপরে কিন্তু তাদের আরো 6টি ইউনিট সব মিলিয়ে সবশেষ ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তারা 3 ঘন্টা প্রাণপণ চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তাদের সাথে কিন্তু তাৎক্ষণিক যুক্ত হয়েছিল নোয়াখালী সুদারা মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। তারা এসে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় যে উৎসুক জনতা ছিল তাদেরকে আসলে সরাতে হয়েছে এবং সেটি করতে কিন্তু তাদের বেশ বেগ পেতে হয়েছে। এছাড়া যখনই আগুন লাগে, আগুন লাগার পরে কিন্তু আগুনটি মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি উঠছে। আর এখানে যে মার্কেট গুলো রয়েছে হকার্স মার্কেট এবং নূপুর মার্কেট, এর পাশাপাশি আরো বেশ কিছু মার্কেট দোকানগুলো পড়ে গেছে যেগুলো আসলে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছিল এবং যেখানে পাইকারি এবং খুচরা ভাবে কাপড় থেকে শুরু করে মনোহারি সামগ্রী, স্টেশনারি সামগ্রী, বাইসাইকেলের শোরুম, একটি ছাপাখানা সবগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পরে কিন্তু স্থানীয় প্রায় কয়েক হাজার উৎসুক জনতা এখানে আসেন এবং তারা এসে অনেকেই একদিকে যেমন সহযোগিতা করেছেন, আবার অনেকে ফায়ার সার্ভিসের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজেও বিঘ্ন ঘটিয়েছেন, অনেকে আবার এখানে লুটপাট করেছেন বলেও স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আসলে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছেন আগুন লাগার পরে স্থানীয় যে উৎসুক জনতা এসেছিল তারা অনেকেই সহযোগিতা করে যে যার দোকান থেকে যা পেরেছে আসলে তা নিয়ে চলে গেছে। এ ধরনের ঘটনা ঘটেছে এবং এতে করেও ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ কিন্তু আরো বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছি নোয়াখালীর ফায়ার স্টেশনের যিনি সহকারী পরিচালক রয়েছে তার সাথে, তিনি জানিয়েছেন আসলে আগুনের এখন পর্যন্ত যে সূত্রপাত কি কারণে হচ্ছে সেটি কিন্তু তারা এখনো নিরূপণ করতে পারেননি। পাশাপাশি মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে তারা ধারণা করছেন সেটি 30 কোটি টাকার মতো হবে, তবে পূর্ণাঙ্গ আসলে যেই মোট কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও কিন্তু তিনি এখন আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তিনি জানিয়েছেন গতকাল রাত ভরে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে ছিল এবং আগুন নিয়ন্ত্রণে 3 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসলো, তারপরেও কিন্তু এখনো মার্কেটের ভিতরে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং তারা সেটিকেও নজরদারিতে রেখেই কিন্তু তারা আজ সকালেও কাজ করেছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে খন্দকার ইশতিয়াক আহমেদ, তিনি জানিয়েছেন নোয়াখালীর এই মার্কেটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তিনি তা শুনেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আসলে জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা যায় সেটি নিয়ে কিন্তু তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন আর 10:30টার দিকে তিনি সহ জেলা প্রশাসনের একটি দল কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে আসবে। তো সাকিব, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন অব্দি সবশেষ। শুভ, ধন্যবাদ। নাসিম শুভ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন গত রাতে নোয়াখালীতে 2টি মার্কেটে আগুন লেগেছিল সে খবর। এদিকে বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নতির লক্ষ্যে পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বিস্তারিত জানাতে বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে কখন পরিদর্শন শুরু হবে এবং আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? সাকিব, আমাদের যতটুকু জানানো হয়েছে প্রায় 10:30 নাগাদ ঢাকা থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং একই সাথে বিমান বাহিনীর প্রধান রওনা দিবেন, অর্থাৎ 10টায় রওনা দিবেন, 10:30টায় বগুড়া এয়ারফিল্ডে এসে পৌঁছানোর কথা রয়েছে। এটি হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বরের বিষয়টা জানিয়ে রাখি যে আমরা একটু দেখাইও যে এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া যে এয়ারফিল্ড, সেই এয়ারফিল্ডের যে দীর্ঘ রানওয়ে প্রায় 4700 ফিট রানওয়ে, অর্থাৎ 1.5 কিলোমিটারেরও প্রায় 1.5 কিলোমিটারের মতো এই রানওয়েটির দৈর্ঘ্য। এবং নিশ্চয়ই জানেন যে বগুড়া বিমানবন্দর গত কয়েক বছরে, অর্থাৎ 15 থেকে 16 বছরের কথা যদি বলি, বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ বাণিজ্যিক ফ্লাইট চালু করবার উদ্যোগ নেওয়া হলেও কিন্তু এই বিমানবন্দরটিতে আসলে ফ্লাইট চলেনি। তার অন্যতম একটি কারণ রাজনৈতিকভাবে যেহেতু একটি বিভিন্ন রকমভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল বগুড়াকে, তারই একটি অন্যতম কারণ কিন্তু এই বগুড়া বিমানবন্দরটি চালু না হওয়া বা বাণিজ্যিক ফ্লাইট আসলে চালু না করা। এবার একটু যদি আমি আপনাকে বলতে চাই যে আজকে এখানে যে পরিদর্শনগুলো হবে এবং পরিদর্শনের পরবর্তীতে বিমান বাহিনী প্রধান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান, তিনি মূলত এই বিমানবন্দরটিকে এখন যে অবস্থায় রয়েছে, এয়ারফিল্ড অবস্থায় রয়েছে এবং
বিমান বাহিনীর অর্থাৎ সামরিক বাহিনীর যে পাইলট ট্রেনিং সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে। এই বিমানবন্দরটিকে মানে এয়ারফিল্ডটিকে বিমানবন্দরে বাণিজ্যিকভাবে কিভাবে রূপ দেওয়া যায়, অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করবার জন্য, ফ্লাইট পরিচালনা করবার জন্য ঠিক কিভাবে কি ধরনের কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে পরিদর্শন করবেন। এবং যতটুকু আমরা দেখলাম, নিজেরাও আমরা সকাল থেকে এখানে আছি, পরিদর্শন করেছি, আমরা যতটুকু দেখেছি যে এখানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবার জন্য সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে রানওয়ের যে সক্ষমতা সেটি আসলে বৃদ্ধি করা দরকার, এবং সেটি কিন্তু আসলে বৃদ্ধি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর বাইরে জমি অধিগ্রহণ করতে হবে। রানওয়ের চতুর্দিকে যখন একটি ফ্লাইট ল্যান্ড করবে অথবা টেক অফ করবে তার জন্য যে খালি জায়গা প্রয়োজন হয় সেই জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়া একটু বলে রাখি যে বগুড়া বিমানবন্দরের অর্থাৎ যে বর্তমান এয়ারফিল্ডটিতে রাডার রয়েছে এবং যে টার্মিনাল ভবন, এই দুটি কিন্তু আইকাওয়ের যে বিধিমালা বা নিয়ম নীতি অনুযায়ী সেটি পরিপূর্ণ রকমভাবে রয়েছে। সুতরাং শুধুমাত্র দুটি বিশেষ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ এখানে রয়েছে, একটি হচ্ছে রানওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আরেকটি কাজ হচ্ছে জমি অধিগ্রহণ করা। এই দুটি কাজ যদি সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু খুব দ্রুতই এই এয়ারফিল্ডটি থেকে অভ্যন্তরীণ বাণিজ্যিকভাবে ফ্লাইট আসলে পরিচালনা করা সম্ভব হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটিসি যে রাডারটি রয়েছে সেখানেও আমরা এখানে কথা বলেছি, রাডারে যারা এখানে কাজ করে তাদের সাথেও আমরা কথা বলেছি, সেখানেও আমরা জানতে পেরেছি যে এখানে রাডারের যে সক্ষমতা, নিশ্চয়ই যেহেতু আপনি আগে আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আসলে পাইলট ট্রেনিং যেগুলো হয় এবং একই সাথে বিমান বাহিনীর যে আসলে পাইলট, এবং একই সাথে যদি বলতে চাই যে অতিরিক্ত সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এই ধরনের সময়, এবং একই সাথে ভিভিআইপি ফ্লাইটেরও ল্যান্ডিং কিন্তু এই এয়ারফিল্ডটিতে হয়েছে এর আগে। সুতরাং বিমানবন্দরটি একেবারে যখন 1995 সালে কাজ শুরু হয়েছিল, 2001 সালে এটির কাজ শেষ হয়, এবং যেহেতু এটি চালু হয়নি পরবর্তীতে বিমান বাহিনীর অধীনে আসলে দিয়ে দেওয়া হয় 2005 সালে। এরপর থেকে কিন্তু বিমান বাহিনী এটি ব্যবহার করছে। এখন এসে অন্তর্বর্তী সরকার এটিকে আসলে চালু করবার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই প্রথম ধাপ কিন্তু আজকে যে পরিদর্শন হবে, এবং একই সাথে যে কমিটি তৈরি করা হয়েছে তারা কিন্তু এখানে আসবেন, এবং আসবার পরে আমাদেরকে প্রেস ব্রিফিং এ আমাদের সাথে কথা বলবেন এবং নিশ্চয়ই জানাবেন যে কবে নাগাদ এটি চালু হবে এবং পরবর্তীতে আর কি কি কাজ করার বাকি রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তীতে সাকিব আপনার সাথে যুক্ত হয়ে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করবো। তো আপাতত বগুড়ার এয়ারফিল্ড থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আবির। বগুড়া থেকে যুক্ত ছিলেন আবির, তিনি জানাচ্ছিলেন বগুড়ার এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে সেই পরিদর্শনের খবর। চট্টগ্রামে মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নগরীর ওয়াসা মোড়ের একটি অফিসে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে চট্টগ্রামের আরেক সমন্বয়ক রেজাউর রহমান তার সমর্থকদের নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন রাসেল আহমেদ। এ সময় একটি অফিসে প্রায় 1 ঘন্টা হান্নান মাসুদ এবং রাসেল সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের একটি গ্রুপ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। মুক্ত হওয়ার পর তারা নগরের জিএসসি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে অবস্থান নেন। পরে সেখানে আবারও লাঠি সোটা হাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাত 8:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রাসেল। তিনি সেখানে হামলার বিস্তারিত তুলে ধরেন। কিছুক্ষণ পর সেখানে তালাত মাহমুদ রাফি উপস্থিত হলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের বাকবিতণ্ডা চলে দীর্ঘক্ষণ। প্রেস ক্লাবের নিচেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খানতালাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না। প্রায় 30 মিনিট পর সে দলবল নিয়ে আসে, তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট গ্যাংকে নিয়ে আসে এবং আব্দুল হান্নান মাসুদকে সে প্রশ্ন করে, আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা। আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা ওখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তার পরবর্তী সময় আমি ঢুকলাম, এই মাসুদ ভাই ওখানে ছিল, রাসেল ভাই ছিল, তো তার পরবর্তী সময়ে তো ওখানে সবাই ছিল। আমি ওখানে যাওয়ার সময় কল দিলাম যে আমরা তো এখানে 25 এদিকে চট্টগ্রাম ইপিজেডে পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয় শ্রমিক অসন্তোষ। তারপর শনিবার হামলা ও ভাঙচুর চালানো হয় রপ্তানিমুখী কারখানায়।
এজন্য আগে থেকেই মোবাইলে বার্তা ছড়ানো হয়, জোগাড় করা হয় প্রচুর ইট পাটকেল। শ্রমিকদের অভিযোগ, দেশের সবচেয়ে বড় এ রপ্তানি অঞ্চলে বেতন ভাতা নিয়ে সম্প্রতি কয়েকটি কারখানায় অসন্তোষের চেষ্টা চলছে। এতে বিশেষ কোনো পক্ষের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীও। হোসাইন জিয়াদের প্রতিবেদন। শনিবার শ্রমিকদের অতর্কিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় শতভাগ রপ্তানিমুখী কারখানা জেএমএস। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচ, চেয়ার, টেবিল ও মূল্যবান যন্ত্রপাতি। ঘণ্টাব্যাপী চারপাশ থেকে কারখানাটিতে ভাঙচুর চালায় মেরিকো নামে আরেকটি কারখানার শত শত শ্রমিক। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ দুই পাশ থেকে দৌড়ে এসে কারখানাটি ঘিরে আক্রমণ শুরু হয়। শ্রমিকদের দাবি, রপ্তানিমুখী দেশের বৃহৎ এ শিল্পাঞ্চলকে হঠাৎ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে দেখা যায় সড়কে পড়ে আছে কয়েক হাজার ইটের টুকরো, যা আগে থেকে জমা করা। বালতি ভরে এসব ইটের টুকরো নিয়ে আসা হয়। শ্রমিকদের একটি পক্ষের ফেসবুক চ্যাটিংয়ে উঠে আসে শনিবারে হামলা চালানোর কথোপকথন। শ্রমিকদের অভিযোগ, আগের মীমাংসিত বিষয় নিয়ে শনিবার হঠাৎ হামলা করা সম্পূর্ণ পরিকল্পিত। শুধু এই দুই কারখানায় নয়, বেতন ভাতা নিয়ে ইপিজেডে আরও কয়েকটি কারখানায় আন্দোলন করার চেষ্টা করছে শ্রমিকরা। 9 দফা দাবি নিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিতে কম বেশি আন্দোলন হচ্ছে। তো আমাদের বুধবারে এই ধরনের ইস্যু নিয়ে আমাদের ফ্যাক্টরিতে আন্দোলনের মতো করছিল। 8:30টার দিকে ওদের প্ল্যানিং মতো ওরা হামলা শুরু করে দিয়েছে। যারা পরিকল্পনা নিয়েছে কালকে শুক্রবার পরিকল্পনা করে নিয়ে এই পোলাগুলো আজকে ঢুকেছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় এ ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। ভয়াবহ রকম ভাঙচুর হামলা তো হয়েছে এই কারখানাগুলোতে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা শ্রমিক আছেন এবং কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে হামলার সময় এখানে যে গ্যাসের লাইন, বয়লারের যে লাইনটি ছিল সেই লাইনটি খুলে দেওয়া হয়, এতে কিছুটা গ্যাস ছড়িয়ে পড়ে এবং ঠিক সে সময় আগুন ছুড়ে মারে বাইরে থেকে দুর্বৃত্তরা। ফলে এই ঘটনাটিকে কারো ইন্ধন থাকার একটি প্রবল সম্ভাবনার কথা বলছেন এখানে যারা দায়িত্বরত আছেন শ্রমিক তারা, এবং তারা এই বিষয়টি আসলে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এ সময় তারা জানালায় টেবিল ঠেকিয়ে ও ফায়ার পাইপে পানি ছিটিয়ে বাইরে থেকে আসা আগুনের শিখা প্রতিরোধের চেষ্টা করেন। তা না হলে আগুন ধরে যেত পুরো কারখানায়, যেটিকে নাশকতার চেষ্টা বলছেন তারা। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপান ধরায় নি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর। ছোট ছোট আগুনগুলা আমাদের দিকে এখানে ছুড়ে মারে। তো এক পর্যায়ে আমরা এই যে এখানে টেবিলগুলো দেখতেছেন, আমাদের এগুলো লাঞ্চের টেবিল, এগুলো দিয়ে আমরা এখানে প্রোটেক্ট করার জন্য এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। শনিবার যে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় সেই কারখানার একটি বাংলাদেশি মালিকানাধীন, যেটি ইউরোপ আমেরিকায় রপ্তানির জন্য পোশাক তৈরি করছিল। অন্যটি কোরিয়ান মালিকানাধীন। দুটি কারখানাই কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রপ্তানি অঞ্চলে এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো পানিতে করছে, নষ্ট করছে, এগুলো শোকাতে হবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে বা অন্যান্য ঝামেলাও আছে। সেক্ষেত্রে আসলে একটা ভাবমূর্তিত্ব ব্যাপার আছেই। তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় সংঘর্ষকে সন্দেহের চোখে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সিইপিজেডে শ্রমিক অসন্তোষে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। দুই গার্মেন্টস কর্তৃপক্ষকেই তাদের ডাকা হয়েছে আমাদের ইপিজেড অফিসে। তাদের সাথে আমাদের পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এইসব ঘটনা পুনরায় না হয়, এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করব। সরকারি সংস্থা আছে তারা কাজ করছে, এটা নিয়ে দেখা যায় যদি কিছু হয় তাহলে তখন সময় মতো আবার বলা জানানো যাবে। মালিক পক্ষ এবং তাদের ফ্লোরে যারা ফ্যাক্টরি চালায় এদেরকে নিয়ে মিটিং করব যাতে এটা না বাড়ে, কারণ এখানে কোনো মূল কোনো ইস্যু নাই, সমস্ত তুচ্ছ ঘটনাকে নিয়ে তাদের এই বন্ধ করব। 1983 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম ইপিজেডে 501টি শিল্প প্লটে দেশি বিদেশি কারখানায় কাজ করে প্রায় 2 লাখ শ্রমিক, যেখানে বার্ষিক উৎপাদনের পরিমাণ $40 বিলিয়ন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে চলছে 167তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে নতুন করে কতজন কনস্টেবল এবার নিয়োগ পাচ্ছে?
সাকিব 167তম টিআরসি কুচকাওয়াজ সমাপনীতে কিছুক্ষণ আগেই আসলে মার্চ ফার্স্ট অনুষ্ঠিত হয়েছে এবং এখানে রাজশাহী সারদা পুলিশ একাডেমির যিনি প্রিন্সিপাল তিনি এটি পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে 8টি কন্টিনজেন্ট তাদের যে কুচকাওয়াজ সেটি আসলে সম্পন্ন করলেন এবং ধীরে ধীরে কিন্তু প্যারেড গ্রাউন্ডে আবার অবস্থান নিয়েছেন। এরপরে আবারও কিন্তু আসলে দ্রুততম সময়ে যে কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয় সেটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ একাডেমির সারদার রাজশাহীর আজকে যে এই যে 167তম টিআরসি জুনিয়র 2024 ব্যাচের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে প্রধান অতিথি হিসেবে এখানে অংশগ্রহণ করছেন মোহাম্মদ মাসুদুর রহমান ভুইয়া। তিনি অ্যাডিশনাল আইজিপি র্যাঙ্কের এবং তিনি রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে আছেন। আজকের এই অনুষ্ঠানে 334 জন প্রশিক্ষণার্থীর এতে অংশগ্রহণ করছেন এবং এর মধ্যে প্রশিক্ষণে সাজ্জাদুল ইসলাম তিনি বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বেস্ট একাডেমিক হিসেবে মোহাম্মদ সুমন আলী এবং বেস্ট ইনফ্যান্ট্রি রেজিমেন্টালে বেস্ট স্যালুটের গৌরব উজ্জ্বল যে পদক সেটি পেয়েছেন চন্দ্র রায়। এইভাবে কিন্তু আসলে 8টি কন্টিনজেন্ট তারা তাদের যে সম্মান প্রদর্শন সেটি সম্মান প্রদর্শন করে এখন কিন্তু প্যারেড গ্রাউন্ডে অবস্থান করছেন। এরপরে যেই আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে আসলে শপথ বাক্য হবে এবং প্রত্যেকের শপথ নেওয়ার পরে এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন তারা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশমূলক এই সমস্ত বক্তব্যে কিন্তু তারা এই আজকের কুচকাওয়াজ সমাপন করবেন। মূলত এই সময় আসলে পুলিশের যে প্রতিজ্ঞা সেই পুলিশের এই যারা নতুন সদস্য তারা দেশ মাতৃকা গঠনে এবং এই দেশ গঠনে আসলে ভালো ভূমিকা রাখবেন এইটি আসলে সকলে প্রত্যাশা করেন এবং এখানে যারা অংশগ্রহণ করছেন তারা দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলার জন্য আসলে এইখানটাতে আসলে অংশগ্রহণ করে দেশের সেবার জন্য আসলে কাজ করবেন তেমনটা প্রত্যাশা করেন এবং আজকের এই সমাপনীর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ পুলিশ সদস্য নতুন কিছু সদস্য পেল 334 জন, যারা আর সপ্তাহখানেকের মধ্যেই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। তো সাকিব, রাজশাহী সারদা পুলিশ একাডেমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আমনের ভরা মৌসুমে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 4 থেকে 6 টাকা বেড়েছে সব ধরনের চালের দরে। এ নিয়ে আরও জানাতে বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, জানাবেন যে ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধি কেন এবং কি বলছেন ব্যবসায়ীরা? শাফিন, পৌষের একেবারে শেষ সময় চলছে, অর্থাৎ 1 মাস আগে অগ্রহায়ণ শেষ হয়েছে আর সারা অগ্রহায়ণ জুড়ে ফসলি মাঠে ব্যস্ততা ছিল কৃষকের ধান কাটামারাইয়ের এবং ধান কাটামারাই শেষে কৃষক ধান ঘরে তুলেছেন। এখন মাঠের সব ধান এখন কৃষকের গোলায় এবং চালের বাজারগুলোতে। তবুও এই আমনের যে ভরা মৌসুম, এই মৌসুমে চালের দাম কোনোভাবেই স্থির থাকছে না। এই সময়ে এই মৌসুমে আমনের ভরা মৌসুমে চালের দাম কমার কথা, সেখানে দাম কমা তো দূরের কথা, সেখানে চালের দাম স্থির থাকছে না। প্রতি দিনই চালের দাম বাড়ছে। গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কেজি প্রতি চালের দাম বেড়েছে। প্রতিটি সব ধরনের চালেই কেজি প্রতি 4 থেকে 6 টাকা বেড়েছে। যেমন কাটারি গত সপ্তাহে বিক্রি হয়েছে 72 টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকা এবং আটাশ চাল যেটি সেই আটাশ চাল বিক্রি হয়েছে গেল সপ্তাহে 62 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা। এবং খেটে খাওয়া এবং নিম্নবিত্ত যে মানুষগুলো রয়েছে তারা সবচেয়ে বেশি যে চাল কেনেন সেটি হচ্ছে রঞ্জিত এবং 49 চাল। এই চাল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ সবচেয়ে বেশি কেনেন। এই চালেরও দাম বেড়েছে। এই চাল 56 থেকে 57 টাকা বিক্রি হয়েছে গেল সপ্তাহে, আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। এই সময় এই ভরা মৌসুমে চালের দাম এমন বৃদ্ধিতে আসলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। তারা কিন্তু বরাবরই দাবি জানাচ্ছেন যে বাজার তদারকির মাধ্যমে এই চালের বাজার নিয়ন্ত্রণ করা হোক, স্থির করা হোক। আর এখানে যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি যে চালের দাম বৃদ্ধির কারণ নিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা মিলার রয়েছেন, মিলাররা আসলে চাল কিনে মজুত করার কারণে তারা যেভাবে দাম বৃদ্ধি করছেন চালের দাম সেভাবেই বৃদ্ধি পাচ্ছে। আর মিলাররা বলছেন যে বড় বড় যে ইয়েগুলো ফ্যাক্টরিগুলো রয়েছে তারা আসলে বেশি মজুত করেছে, যে কারণে চালের দাম এভাবে বৃদ্ধি পাচ্ছে তাদের কারণেই। এই ছিল আমার কাছে বগুড়ার চালের বাজার থেকে সব শেষ।
আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর ও বগুড়ার কৃষকের ভাগ্য। উন্নত কৃষি যন্ত্রাংশ, বীজ ও প্রশিক্ষণে গড়ে উঠছে ফার্মিং স্মার্ট ভিলেজ। অন্যদিকে পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন উত্তরবঙ্গের কৃষকরা। ব্যাংক এবং উন্নয়ন সংস্থা বলছে টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত থাকবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিজওয়ান বাঁধন। উত্তরের দিগন্তজোড়া ফসলের জমিন, এই অঞ্চলের অর্থনীতির রসদ এই কৃষি জমি। সময়ের সাথে এখানকার কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বদলে যাচ্ছে চাষাবাদের ধরন। আধুনিক কৃষি ব্যবস্থার রোল মডেল হয়ে উঠেছে রংপুরের গ্রাম নাগদাহ ও ধনতলা। উন্নত চাষাবাদ পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রাংশের হাত ধরে এরই মধ্যে ফার্মিং স্মার্ট ভিলেজ হিসেবে পরিচিতি পেয়েছে গ্রাম দুটি। এখানকার প্রায় 400-র বেশি কৃষক এসব সুবিধা নিয়ে গড়ে তুলছেন কৃষির মডেল ভিলেজ। এরা মাটি পরীক্ষা করার পরে ইনশাল্লাহ এত ভালো হয়েছে, ফসল আমি তমদুল লাগাইছি আর কি, নেট হাউস দিয়ে এবং উন্নত জমিতে লাগাইছি আর কি। মাটিতে যদি না পরীক্ষা করতাম তাহলে আমি জানতাম না যে আসলে এই মাটি পরীক্ষা করা গুণাগুণ কত ভালো আর কি। এখানে একটা কোলেস্টার হয়েছে আলু রাখার জন্য, আমরা এই আমাদের গ্রামের কিছু কিছু আলু আমরা ওখানে রাখতে পারবো, এটা আমাদের গ্রামের জন্য উপকার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন, যাদের সহায়তায় প্রশিক্ষণ প্রদান, উন্নতমানের বীজ সরবরাহ, শস্য বীমা সহ নানা সুবিধা দেয়া হচ্ছে কৃষকদের। এছাড়া প্রাকৃতিক হিমাগারে ফসল সংরক্ষণ, উন্নত চারার নার্সারি তৈরি সহ বিভিন্ন পরামর্শের মাধ্যমে কৃষকদের সময় ও অতিরিক্ত ব্যয় সাশ্রয় করা হচ্ছে। ভার্মি কম্পোস্টের একটা প্ল্যান্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে ফিমেল উদ্যোক্তা সেখান থেকে ইনকাম শুরু করছে, মানে যে ভার্মি কম্পোস্টটা প্রডিউস হচ্ছে সেটা সে বিক্রি করতে পারছে। একজন উদ্যোক্তা 30,000 থেকে শুরু করে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। উত্তরের আরেক জেলা বগুড়ায় কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখছে পরিবেশ বান্ধব পলিনেট হাউস। সম্ভাবনাময় এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন হচ্ছে বিভিন্ন সবজির চারা। সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ ও পোকামাকড় রুখে দিয়ে ফুলকপি, ক্যাপসিকাম, ব্রোকলি, মরিচ, টমেটো সহ বিভিন্ন ফসলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। পেটের চারা মাটিতে যখন চারা দেওয়া হয় সেই চারা আমরা প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়, আর এই কোকোপিটের চারা আমরা কীটনাশক ব্যবহার করা লাগে না। রোগ যেমন সমস্যা, তারপরে আপনার ভাইরাস ধরে, ছত্রাকনাশক ব্যাধি বেশি। আর পলি হাউসে করলে অতটা খরচ লাগে না, ওখানে আপনার ভাইরাসও কম। কৃষির টেকসই উন্নয়ন, সুষ্ঠু বিপণন ব্যবস্থা ও ভবিষ্যতে খাদ্য চাহিদার কথা বিবেচনা করে পলিনেট হাউসের আধিক্য বাড়াতে পরামর্শ সহ সহায়তা দিচ্ছে উন্নয়ন সংস্থাগুলো। জমিতে রাতে বৃষ্টি আসলেও নষ্ট হয়ে যাবে, বাতাস আসলেও নষ্ট হয়ে যাবে, এই কীটপতঙ্গ অনায়াসে এটা আক্রমণ করতে পারে। কিন্তু পলিনেট হাউসে ঝড়ের কবল থেকে রক্ষা পাবে, বৃষ্টির কবল থেকে রক্ষা পাবে, কুয়াশার কবল থেকে রক্ষা পাবে, কীটপতঙ্গের কবল থেকেও রক্ষা পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু সহনশীল কৃষির গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাকে কৃষি বান্ধব করা জরুরি। আপনারা দেখতে পারেন যে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলো শুধু তারা নিজেদের জন্যই ব্যবহার করে না, এগুলো বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে এবং তাতে করে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। কাজে এই যে উদ্যোগটা, এটা শুধু নর্থ বেঙ্গলের কিছু কিছু এলাকায় না, এটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসা হবে। এদিকে কৃষিতে নতুন স্বপ্ন বাস্তবায়ন ও আধুনিকায়নে অর্থায়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রকল্প পরিচালনাকারী সংস্থাগুলোর। কৃষক নিজে যতটা বেশি বেনিফিট পায় ওরকম কাজ করতে। সো এই সবগুলো 4টা অ্যাসপেক্টের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক পার্টনারের সাথে কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সারা দেশব্যাপী আমরা কাজ করার চেষ্টা করেছি, জাতের বীজ ব্যবহার করে ভালো ফলন কি করে আসে, কি পেস্টিসাইডস কি ধরনের এখানে ন্যাচারাল পেস্টিসাইডস ইউজ করা যায়, ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট, সব বিষয়ে আমরা তাদেরকে সাহায্য করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকরা ঝুঁকছেন আধুনিক প্রযুক্তির দিকে, যার অন্যতম একটি উদাহরণ এসব পলিনেট হাউস। এর মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফল, ফসল ও সবজির আগাম চারা উৎপাদন সম্ভব। সাজিদ আরাফাত, এখন শাহজাহানপুর, বগুড়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে নতুন করে 3টি এলাকা ছড়িয়ে পড়ার
আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। প্যালিসেডস অঞ্চলের দাবানল ব্রেন্টউডের মতো ঘনবসতিপূর্ণ এলাকার দিকে অগ্রসর হয় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলস কাউন্টি জুড়ে দাবানল সতর্কতা জারির পরিকল্পনা করছে দমকল বিভাগ। 7 জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে এখনও পর্যন্ত 16 জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ অন্তত 13 জন। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। প্রকৃতির এই তাণ্ডবের সাথে পেরে উঠছেন না 14,000 দমকল কর্মী। এক রাতের ব্যবধানে আরও 100 একর এলাকা ছাড়িয়েছে ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস অঞ্চলের দাবানল। টানা 5 দিনের চেষ্টার পরেও দমানো যাচ্ছে না আগুনের এই তাণ্ডব। বিপর্যস্ত ক্যালিফোর্নিয়াবাসীর সহায়তায় প্রতিবেশী দেশ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে 70 জন ফায়ার ফাইটার সহ দাবানল নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের একটি দল। Vamos a estar el tiempo necesario, vamos a apoyar de manera solidaria y con toda nuestra experiencia. Y son gente muy experimentada que ha participado en diferentes incendios a nivel nacional, pero también en el extranjero. Han ayudado compañeros incluso en Cuba. সক্রিয় 6টি দাবানলের মধ্যে 2টির আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে 3টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। আর্চার ও লিডিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে আগুন। এছাড়া প্যালিসেডস ও ইটনের প্রায় 90% এলাকা এখনও দাবানলের কবলে। কেনেথ, হার্স্ট, প্যালিসেডস ও ইটন মিলিয়ে দাবানল ছড়িয়েছে 38,276 একরেরও বেশি অঞ্চলে। প্যালিসেডস অঞ্চলের 11% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধীরে ধীরে ব্রেন্টউড ও গেটি সেন্টারের দিকে অগ্রসর হচ্ছে দাবানলটি। শনিবার পর্যন্ত ওই অঞ্চলের 1 লাখেরও বেশি বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় নাগরিক সংগঠনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে 450-রও বেশি গৃহপালিত প্রাণী। আগামী বুধবার পর্যন্ত বাতাসের গতিবেগ অপরিবর্তিত থাকার পূর্বাভাস থাকায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি জুড়ে দাবানল সতর্কতা জারির পরিকল্পনা করছে দমকল বিভাগ। আর দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে এলএ কাউন্টি কর্তৃপক্ষ। Today, I wrote a letter to President-elect Trump inviting him to engage in wildfire recovery efforts and to visit the county to see the impact firsthand that it has on every socioeconomic individual in this county. লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য বলছে আগুনে পুড়ে ছাই হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি এবং অন্যান্য অবকাঠামো। 57,000 অবকাঠামো এখনও আগুনে পড়ার ঝুঁকিতে রয়েছে। আরও অন্তত 1.5 লাখ বাসিন্দাকে অন্যত্র সরানোর প্রয়োজন হতে পারে বলে ধারণা করছে দমকল বিভাগ। আর্থিক ক্ষয়ক্ষতির হিসাবে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজ্যের বাইরে থেকে উদ্ধারকর্মী ও আগুন নেভানোর সরঞ্জাম আনতে ফেডারেল সরকারের সাথে যোগাযোগ শুরু করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ধোঁয়ার কারণে রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারির পাশাপাশি দাবানল সংক্রান্ত তথ্যের অপপ্রচার ঠেকাতে নতুন ওয়েবসাইট চালু করেছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতের মধ্যেও সর্বোচ্চ শুল্ক দিয়ে রাশিয়ায় ব্যবসা করছে 300-এর বেশি মার্কিন মালিকানাধীন বহুজাতিক প্রতিষ্ঠান। রুশ গণমাধ্যম আরটি জানায় 2023 সালে রুশ ভূখণ্ডের সক্রিয় সব মার্কিন প্রতিষ্ঠান থেকে $120 কোটি বেশি শুল্ক আদায় করেছে মস্কো। 2022 সালের যার পরিমাণ ছিল $71 কোটি কিছু বেশি। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম নিউজ উইকের তথ্য বলছে কিয়েভের অর্থায়নে বেশ কিছু এনজিও পশ্চিমা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে রাশিয়া থেকে ব্যবসা তুলে নেওয়ার পরামর্শ দিয়ে আসছিল, কিন্তু এতে কাজ হয়নি, বরং লাভের অঙ্ক বেড়েছে মস্কোর। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় 2023 সালে যে 5টি কোম্পানি থেকে রাশিয়া সবচেয়ে বেশি শুল্ক আদায় করেছে সে তালিকার শীর্ষে থাকা তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিলিপ মরিস একাই দিয়েছে $22 কোটি মার্কিন। 13 কোটি 50 লাখ মার্কিন আদায় হয়েছে ব্রেভারেজ কর্পোরেশন পেপসিকো থেকে। এছাড়া মার্চ থেকে $9 কোটি 90 লাখ এবং গ্যাম্বেল থেকে $6 কোটি 70 লাখ শুল্ক আদায় করেছে মস্কো। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীতে মধ্যরাতের আগুনে 2 মার্কেটের অর্ধশত দোকান পুড়ে ছাই, মালামাল লুটপাটের অভিযোগ ব্যবসায়ীদের। আমার পুরো লাইফ শেষ।
আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হগার্সের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি, আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তিত্ব ব্যাপার আছে। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর বগুড়ার কৃষকের ভাগ্য, টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত রাখার দাবি। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসে। এবং লস অ্যাঞ্জেলেসে 6টি দাবানলের মধ্যে আর্চার ও লিডিয়া অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে, আরও নতুন 3 এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।